আসছে 90-94 জন ম্যাথ পার্সেন্টেজ চলে আসছে। আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখছি যে আমাদের বিজনেস লেটার নিয়ে কথা বলতেছিলাম। তো আমরা এই পোর্শনটা পড়ে ফেলছি আমরা। এটাও আমরা বলছিলাম এইখানে আমরা ছিলাম আর কি। এরপর আমি এইখান থেকে আবার বলতেছি। আচ্ছা, তোমাদের অন্য কোর্স গুলার কি অবস্থা, মানে কতদূর শেষ হয়েছে? চলতেছে হালকা হালকা ভাবে আর কি। আর হালকা হালকা ম্যাথ মানে? শেষই করে ফেলছে বলা যায়, স্যার খুব দ্রুত টেনে ফেলছে, আর দু একটা কাজ লাগতে পারে। ও আচ্ছা। আর আর অন্য কোনো সাবজেক্ট, ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলা? 30% মতো শেষ হয়েছে, 30-40 এরকম। ও আচ্ছা। দেখ, তাহলে আমি মনে হয় সবচেয়ে পিছনে আছি না? আমাদের আহ, পরপর 2-3টা ক্লাস এরকম একটা ঝামেলা হয়ে গেল, আমরা ওগুলা নিতে পারি নাই, এটা একটা প্রবলেম। আর আরেকটা হচ্ছে আমার পার্সোনাল প্রবলেম ছিল। আবার এখনো আমি অসুস্থ, আমি গত বৃহস্পতিবার দিন থেকে অসুস্থ। তো ক্লাস নিতে আজকে একটু কষ্ট হইলেও ক্লাস নিবো আর কি, কারণ হচ্ছে মানে মোটামুটি অনেক ল্যাগিং এ চলে গেছে। তো এখন হচ্ছে আমাদের যেটা টার্গেট, তো সিয়ার তোমরা দুইজন আছো, তোমরা আমাকে এই সপ্তাহে আরেকটা ক্লাসের একটা সুযোগ করে দাও। যদি কোনো পিরিয়ড ফাঁকা থাকে, তো যদি একটা পিরিয়ড আমাকে দাও, তাহলে ওই পিরিয়ডে আমি একটা ক্লাস নিতে যাচ্ছিলাম। যদি এরকম থাকে তাহলে আমাকে আগে জানাইলে আমি ওই পিরিয়ডটাতে ক্লাস নিব। স্যার তাহলে আপনাকে আগের দিন জানাবো না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আগের দিন বা যদি ওই দিনও হয় এরকম যে আরো 1-2 ঘন্টার মধ্যে ক্লাস হবে, তাহলে এরকম সময়ও যদি সম্ভব হয় জানাও, তাহলে আমি ফ্রি থাকলে তখনই বলে দিব। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা স্যার। এখন শুরু করি। 99 এর মানে 100 হয়ে গেছে। আমরা বিজনেস লেটারের অনেকগুলো পার্টস আছে, সেই পার্টস গুলো দেখতেছিলাম। তো এখানে 1 নাম্বার হচ্ছে হেডিং। হেডিং মানে হচ্ছে এখানে আহ, একটা লোগো থাকবে। তোমরা জানো যে যে কোনো একটা চিঠির আগেই উপরে কি থাকে, একটা লোগো থাকে। লোগো থাকে, তারপর হচ্ছে সেইখানে তার কোম্পানির নাম থাকে, তার কোম্পানির ডিটেলস অ্যাড্রেস থাকে, তার ওয়েব অ্যাড্রেস থাকে, তার ইমেল অ্যাড্রেস থাকে, প্লাস হচ্ছে তোমার তার ফোন নাম্বার থাকে। এগুলো হচ্ছে হেডিং এর মধ্যে থাকে। এরপর হচ্ছে ডেট। ডেট হচ্ছে যেই তারিখ দিয়ে তুমি শুরু করলা, সেই মানে চিঠিটা লিখলা সেই তারিখটা দিলা। কারণ ডেট দেওয়ার ক্ষেত্রে আমি অনেকগুলা ফরম্যাট বলে দিব লাস্টে। রেফারেন্স, এখানে প্রত্যেকটা চিঠির একটা রেফারেন্স থাকে। যদি মনে করো আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের একটা রেফারেন্স লেটার, এটা আমি তোমাকে দেখাবো একটু পরে। আচ্ছা, এরপর হচ্ছে ইনসাইড অ্যাড্রেস। একটা অ্যাড্রেস থাকবে কাকে তুমি পাঠাচ্ছ। সাবজেক্ট, এরপর হচ্ছে স্যালুটেশন। এগুলা খুব ইম্পর্টেন্ট। সাবজেক্ট, অনেকে সাবজেক্ট ছাড়াই চিঠি লিখে ফেলে। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট ইজ দ্য স্কিমিং প্রসেস অফ দ্য বডি অফ দ্য লেটার। মানে তোমার এই বডিতে কি লেখা আছে সেটা তোমার এই সাবজেক্টের মাধ্যমে। মনে করো একটা মানুষ একটা আন্দোলন করতেছে, আন্দোলন করার সময় সে তার হাতের মধ্যে একটা আহ এই যে কি বলে, একটা প্লেটের মতো নিয়ে সে ঘুরতেছে। এটা কি, কি প্লেট বলে ভুলে গেলাম। এই প্লেট নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, এখন এই প্লেটের মধ্যে মনে করো কিছু একটা লেখা আছে। তাহলে লিখে সে কি বোঝাচ্ছে যে দিস আর মাই, দিস আর আওয়ার ডিমান্ড। এগুলো হচ্ছে আমাদের ডিমান্ড, আমাদের চাওয়া এগুলো। হ্যাঁ, তাহলে এটা সে বুঝাচ্ছে। এর মানে কি, এটা দেখেই তুমি বুঝতে পারতেছো যে তার মধ্যে এই ডিমান্ড আছে। এখন তার মধ্যে আরো অনেক ডিমান্ড থাকতে পারে, আরো কথা থাকতে পারে, কিন্তু সে এই 2-1 লাইনেই তোমাকে বুঝাই দিছে যে দে আর প্রোটেস্টিং ইউ বিকজ দে ডিমান্ড দিস দিস দিস। হ্যাঁ, এই টাইপের। তাহলে এইখানে এই মানে তোমার এই কি বলে সাবজেক্ট, যে কোনো জায়গায়, যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো কথাবার্তা, সব জায়গায় সাবজেক্টটা হচ্ছে বিরাট একটা অ্যাপ্রোচ। তুমি বাসা বাড়িতে যখন কথা বলতে বসছো, তখন যদি সবাইকে ডাক দিয়ে বলো এই চলো আমরা সবাই আলাপ করি, তাহলে সবাই যেভাবে তোমাকে রেসপন্স করবে। আবার তুমি যদি বলো এই চলো আমরা আমাদের যে জমি সংক্রান্ত এই সমস্যাটা, এটা নিয়ে একটু সবাই কথা বলি,
তাহলে দেখবা তাদের অ্যাপ্রোচ ভিন্ন হয়ে যাবে। তাহলে যখনই সাবজেক্ট আসবে তখনই ব্যাপারটা হচ্ছে কি সবাই সিরিয়াসলি নেয় আর কি। আরেকটা হচ্ছে সেলুটেশন। সেলুটেশনটা ইম্পর্টেন্ট। আমরা ঠিক মতো সেলুট করতে পারি না, মানে কাকে কি সম্বোধন করব সেটা আমরা অনেক সময় বলতে পারি না। দেখা গেল একজনকে ভাই বলে ফেলছি হঠাৎ করে, রাস্তায় দেখা হয়েছে তাকে ভাই বলে ফেলছি, কিন্তু এটা তো অফিসিয়ালি দিস ইজ নট ফর্মাল। তুমি একজনকে রাস্তাঘাটে দেখা হইলেই তাকে ভাই বলতে পারো না, বা দেখা হইলেই একটু বৃদ্ধ মনে হইলেই তাকে আঙ্কেল বলতে পারো না। হ্যাঁ, তো এইগুলা কিছু বিষয় আছে। আরেকটা হচ্ছে বডি অফ দ্য লেটার। এই বডি অফ দ্য লেটার খুব ইম্পর্টেন্ট। বডি অফ দ্য লেটারের মধ্যে আবার 3টা পার্ট আছে, আমরা ডেসক্রাইব করব। আর কমপ্লিমেন্টারি ক্লোজ, এটাও আমরা বলবো পরে। সিগনেচার, তোমার একটা সিগনেচার থাকতে হবে, যে চিঠি লিখবে তার অবশ্যই একটা সিগনেচার থাকতে হবে। এবং সিগনেচারটা বর্তমানে কি হয়েছে, ইলেকট্রনিক সিগনেচার ইউজ করা হয়, দিতে পারো, কিন্তু তোমার সিগনেচার থাকতে হবে। ইলেকট্রনিক এনক্লোজার, বলতে কি স্ক্যান নাকি? হ্যাঁ ইলেকট্রনিক বলতে কি স্ক্যান যেটা বলতেছেন ওইটা? হ্যাঁ হ্যাঁ, স্ক্যান। ইলেকট্রনিক মানে স্ক্যান সিগনেচার প্রো বলা চলে, অথবা তুমি কোনো একটা প্যাডের মধ্যে তুমি পেন দিয়ে লিখছো, সেটা অটোমেটিক ওখানে চলে গেছে, এটাও ইলেকট্রনিক সিগনেচার। মানে সোজা কথা, যে সিগনেচারটা হাতে তুমি ওখানে পোস্ট করো নাই, ডিরেক্টলি হাতের লিখো নাই। আচ্ছা, এরপর হচ্ছে এনক্লোজার্স। এখানে কি কি সংযুক্তি থাকতে পারে? কপি সার্কুলেশন। দেখবা আমরা যে ডুয়েটের যে চিঠিগুলা পাই বা নোটিশ গুলা পাই, নোটিশের নিচে দেখবা লেখা থাকে সদয় জ্ঞাতার্থে। হ্যাঁ, এরকম লেখা থাকে না একটা, যে এই অনুলিপিগুলো সদয় জ্ঞাতার্থে প্রেরণ করা হলো বা বিতরণ করা হলো। পরে নিচে একটা লিস্ট দেওয়া থাকে, অমুক অমুকের কাছে এই লিস্টটা দেওয়া হয়েছে, এরকম। এরপর হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট। এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা বলবো, ডেসক্রাইব করবো। তাহলে আমরা দেখি ডিটেলসে। তোমরা কেউ যদি এই ফুল জিনিসটা ভালোভাবে বুঝে যাও, যে কোনো ধরনের বিজনেস লেটার, যে কোনো ধরনের বিজনেস লেটার ইউ ক্যান রাইট। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তোমাকে এই জন্য এই 12টা পয়েন্ট টু দি পয়েন্ট খুব সুন্দরভাবে বুঝতে হবে। কেউ যদি এখানে কোনো জায়গায় তোমার মনে হয় যে এখানে একটু বুঝতেছি না, তাহলে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবা। কেননা এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি বিজনেস লেটার ঠিক মতো লিখতে পারবে না। আর এটা থেকে অবশ্যই আমাদের পরীক্ষায় তো একটা মার্কস থাকবেই, কিন্তু পরীক্ষার বাইরেও তোমার পার্সোনাল যে প্রফেশনাল লাইফ, সেখানেও তোমাকে এটা মানে লিখতে হবে, অনেক জরুরি বিষয়টা। আচ্ছা, আমরা এবার ডিটেলসে আসি। হেডিং। হেডিং হচ্ছে the heading of a business letter usually contains the name and postal address of the business. আমরা অলরেডি বলছি যে মনে করো একটা কোম্পানি থেকে আমি চিঠি লিখতেছি। সাপোজ ইউ আর এন এমপ্লয়ি, অফ ডেস্কো। তুমি একজন ডেস্কোর একজন এমপ্লয়ি, তুমি চিঠি লিখবা হচ্ছে আরেকটা পাওয়ার গ্রিড কে। তাহলে পিসিবি কে তুমি যখন চিঠি লিখবা তখন তুমি তোমার প্যাডে লিখতেছো, কারণ দিস ইজ এ ফর্মাল লেটার। তাহলে ফর্মাল লেটার কখনো তোমার এই সাদা কাগজ এইসবে লেখা যাবে না। ফর্মাল লেটার লিখতে হইলে ইউ হ্যাভ টু ইউজ ফর্মাল প্যাড। যেমন আমরা ডিপার্টমেন্ট থেকে যে চিঠিগুলা লিখি অন্য কাউকে দেওয়ার জন্য, তখন আমরা ডিপার্টমেন্টাল প্যাড ইউজ করি। কিন্তু যদি আমি পার্সোনালি কোনো চিঠি লিখি, তাহলে আমার কিন্তু প্যাড ইউজ করার দরকার নাই। বিষয়টা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। এরপর হচ্ছে ডেট। ডেট হচ্ছে, এটা তোমরা লিখবা, ডেটটা অবশ্যই হেডিং এর নিচে থাকবে। এবং ডেটের জায়গায় যে জিনিসগুলো লিখতে হবে, যে তোমরা কিভাবে ডেটটা লিখবা। ডেট লেখা সবচেয়ে বর্তমান স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা, সেটা হচ্ছে মনে করো আজকে কয় তারিখ, 11 তারিখ, তাহলে লিখবা 11 এপ্রিল 2021, এইভাবে লিখতে পারো। অথবা অনেকে লিখতে পারে 11th এপ্রিল 2021, হ্যাঁ, বা এপ্রিল 11, 2021 লিখতে পারো। কিন্তু বর্তমানে যেটা স্ট্যান্ডার্ড হচ্ছে সেটা হচ্ছে 11 এপ্রিল 2021। এরপর হচ্ছে রেফারেন্স। ও আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, এখানে অনেকে ডেট লিখবে এইভাবে অবলিক অবলিক দিয়ে, এভাবে অবলিক দিয়ে লিখবা না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট না।
এটার জন্য কিন্তু মার্ক কাটা যাবে। যদি কেউ এইভাবে লিখো, অবলিক দিয়ে লিখো, তাহলে কিন্তু তার জন্য মার্ক কাটা যাবে, এটা কিন্তু লেখা যাবে না। এরপর হচ্ছে রেফারেন্স। ইট ইন্ডিকেটস লেটার নাম্বার and the department from where the letter is being sent and the year. It helps in future reference. এটা কি বলতেছে যে এই রেফারেন্সটা কেন দরকার। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, এটা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। মনে করো এটা একটা রেফারেন্স আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের। হ্যাঁ, এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই রেফারেন্স দ্বারা বোঝাচ্ছে যে ডুয়েট হলো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে ট্রিপলি নামে একটা সেগমেন্ট আছে। এই ট্রিপলি সেগমেন্টের আন্ডারে আমরা যে ডকুমেন্ট সার্চ করতেছি সেই ডকুমেন্টটা হচ্ছে 2021 সালের, আর হচ্ছে এই ডকুমেন্টের নাম্বার হচ্ছে 20। বোঝা গেল? এখন যদি আমি 2030 সালে আসি, আইসা যদি আমি এই ডকুমেন্টটা খুঁজি, তাহলে কিভাবে খুঁজবো? আমি প্রথমে চলে যাবো এটা কোন ইয়ারের ডকুমেন্ট, তাহলে 2021 সালের ডকুমেন্টে যাব, গিয়ে সেখানে 20 নাম্বার ডকুমেন্টটা সার্চ করব। তাহলে এটার মানে ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে যদি আমি ফিউচার রেফারেন্স বা ফিউচারে যদি আমি কখনো খুঁজতে যাই, তখন এই জিনিসগুলা দরকার হয়। এই যে তোমার বিভিন্ন ধরনের দুর্নীতি যখন ধরে মানুষ, হ্যাঁ, ধরার সময় তারা কি ইউজ করে? তারা এই ধরনের ফিউচারের মানে অতীতের যে রেফারেন্স গুলা, সেই রেফারেন্স গুলা খুঁজে বের করে দেখে যে কে এই জিনিসটা অ্যাপ্রুভাল দিল, হ্যাঁ, কে কিভাবে অ্যাপ্রুভাল দিচ্ছে, তার এখানে কি কি ডকুমেন্ট ছিল, এগুলা দেখে তারপর হচ্ছে ধরে। তাহলে এখানে রেফারেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমার রেফারেন্স যদি ঠিক না থাকে, তাহলে তোমার এই চিঠির কোনো ভ্যালু নাই। আর যদি রেফারেন্স ভুল হয়, তাহলে চিঠির যে মানে সার্থকতা, সেটাও কিন্তু থাকবে না। অতএব রেফারেন্সটা খেয়াল রাখতে হবে। এটা একটা ফরম্যাট দিলাম আমি, কিন্তু এরকম আরো অনেক ফরম্যাট আছে, অনেকভাবে বলে। হ্যাঁ, এরপর হচ্ছে ইনসাইড অ্যাড্রেস। This includes the name and full address of the person or the firm to whom the letter is to be sent. This is written on the left hand side of the sheet below the reference number. মানে রেফারেন্স নাম্বারের নিচে লেফট হ্যান্ড সাইডে, আর রেফারেন্সটা লিখতে হবে কোন পাশে? রাইট হ্যান্ড সাইডে অথবা লেফট হ্যান্ড সাইডে, তুমি যে কোনো জায়গায় লিখো, প্রবলেম নাই। কিন্তু তোমাকে এই যে ইনসাইড অ্যাড্রেস, এটা অবশ্যই লিখতে হবে কোথায়? রেফারেন্সের নিচে। তাহলে এই ইনসাইড অ্যাড্রেসটা কার অ্যাড্রেস? The letters should be addressed to the responsible head অথবা সেক্রেটারি, the principal, the chairman, the manager। মানে হচ্ছে তুমি যে চিঠিটা দিতেছো সেটা কার বরাবর দিতেছো, সেটাই হচ্ছে ইনসাইড অ্যাড্রেস। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, যদি চিঠিটা তুমি কাকে দিচ্ছ তার উপর বেস করে এখানে হবে যে ইনসাইড অ্যাড্রেস কার। তাহলে এখানে ফরম্যাট দেওয়া আছে, সাপোজ মনে করো দি চিফ ম্যানেজার, সিটি ব্যাংক, ডুয়েট ব্রাঞ্চ, গাজীপুর 17/7। তাহলে এইটা হচ্ছে তার ইনসাইড অ্যাড্রেস। তাহলে এরকম সাবজেক্ট, এরপর হচ্ছে সাবজেক্ট। ইট ইজ এ স্টেটমেন্ট ইন ব্রিফ that indicates the matter to which the letter relates. It attracts the attention of the receiver immediately and helps him to know
কুইকলি হোয়াট দ্য লেটার ইজ অ্যাবাউট। যেটা বলছি স্কিমিং করা, এটা হচ্ছে ইন ব্রিফ একটা ডিটেলস। ইন ব্রিফ মানে খুবই সংক্ষিপ্ত একটা ডিটেলস, এবং যেটা দিয়ে বোঝা যাবে এই লেটারের মধ্যে কি আছে, এটাকে বলা হয় স্কিমিং। ইংলিশে তোমার দুই ধরনের প্রপার মানে কোয়ালিটি আছে, একটা হচ্ছে স্কিমিং আর একটা হচ্ছে স্ক্যানিং। তো স্কিমিং প্রপার্টিস হচ্ছে যে একটা তার হেডলাইন দেখেই, তোমরা একটা পেপার পড়তেছো, পেপারে হেডলাইন পড়তেছো, হেডলাইন পড়েই তুমি বুঝে ফেলছো যে এখানে ঘটনাটা কি ঘটছে, একটা আইডিয়া চলে আসছে তোমার। দিস ইজ কল্ড স্কিমিং। তাহলে সাবজেক্টটাও হবে এরকম, যেটা পরে তোমার স্কিমিং হবে। আচ্ছা, এরপর হচ্ছে সাবজেক্ট। এখানে কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, এগুলা দেখতে পারো। তারপর হচ্ছে স্যালুটেশন, সাবজেক্টের পরই আসবে স্যালুটেশন। তাহলে স্যালুটেশনের মধ্যে কি কি থাকবে? দিস ইজ প্লেসড বিলো দ্য ইনসাইড অ্যাড্রেস, ইটস usually followed by a comma. Various form of salutation are স্যার অথবা ম্যাডাম, মানে তুমি যেভাবে বলো আর কি, অথবা ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম। এখন এইখানে কিছু বিষয় আছে যে তুমি সবাইকে কাকে কাকে স্যার বলবা, কাকে কাকে কি বলবা, এইগুলা বলতে হবে। তুমি একজন আননোন পারসন, হ্যাঁ, তাকে কিন্তু তুমি সরাসরি ডিয়ার বলার চাইতে শুধু স্যার বললেই বেটার হয়, শুধু স্যার বলতে পারো। হ্যাঁ, কিন্তু তুমি যদি ডিয়ার স্যার বলো, তাহলে ইট ইন্ডিকেটস দ্যাট দিস পারসন ইজ ভেরি ক্লোজ এনাফ টু ইউ, অথবা হি ইজ এন ইন্টিমেট পারসন। ইন্টিমেট, তার সাথে তোমার ইন্টিমেসি অনেক বেশি। ইন্টিমেসি মানে হচ্ছে ঘনিষ্ঠতা, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই লোকের সাথে ঘনিষ্ঠতা বেশি, এই কারণে তুমি তাকে ডিয়ার বলতেছো। তাহলে এই কারণে ডিয়ার তুমি ইউজ করতেও পারো, নাও করতে পারো, এটা একটা অপশনাল। কিন্তু যদি তোমার পরিচিত হয় তাহলে ডিয়ার ইউজ করা ভালো। এরপর হচ্ছে তুমি আরেকভাবে বলতে পারো, সরাসরি নাম ধরেও বলতে পারো যে মিস্টার কামাল, এভাবে বলতে পারো। তাহলে এখানে মিস্টার একটা অ্যাড করলাম নতুন, এরকম বিষয়। এরপর হচ্ছে বডি অফ দ্য লেটার। এই বডি অফ দ্য লেটার এটা হচ্ছে স্যালুটেশনের পরেই। তো এটার তিনটা পার্ট, একটা হচ্ছে ওপেনিং পার্ট, একটা মেইন পার্ট, আর এটা হচ্ছে কনক্লুডিং পার্ট। তো ওপেনিং পার্টটা কি? ওপেনিং পার্টটা আসলে বুঝাবে ইউর আইডেন্টিফিকেশন, মানে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, যে হু আর ইউ এন্ড হোয়াই ইউ রাইটিং দিস বিজনেস লেটার। তাহলে যদি আমি এক কথায় বলি, তাহলে এটা হচ্ছে হু আর ইউ এন্ড হোয়াই ইউ রাইটিং দিস বিজনেস লেটার। তুমি কে এবং তুমি কেন এই লেটার লিখতেছো, এটা হচ্ছে তোমার ওপেনিং পার্ট। আর মেইন পার্ট, মেইন পার্টে গিয়ে তুমি একদম ডিটেইলস বলবা যে এখানে কি কি দরকার, কি না দরকার, আপনি কি করবেন না করবেন, এগুলা সব ডিটেইল কথা লিখতে হবে, এটা হচ্ছে মেইন পার্ট। এরপর হচ্ছে কনক্লুডিং পার্ট। এইখানে গিয়ে একটা স্টেটমেন্ট থাকবে, একটা রিকমেন্ডেশন থাকবে, একটা সাজেশন থাকবে, যে হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম দ্য কি রেসিপিয়েন্ট, ফ্রম দ্য রেসিপিয়েন্ট, যার কাছে তুমি চিঠিটা পাঠাচ্ছ, সে তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট করতেছো, হ্যাঁ, এইখানে তোমার লিখতে হবে। এবং ফার্দার দ্য সেন্ডার শুড অলওয়েজ লুক ফরওয়ার্ড টু গেটিং এ পজিটিভ রেসপন্স এট দ্য এন্ড। টার্মস লাইক থ্যাঙ্কিং ইউ, উইথ রিগার্ডস, উইথ ওয়ার্ম রিগার্ডস মে বি ইউজড। মানে হচ্ছে তোমার এই কনক্লুশনের মধ্যে গিয়ে একটা এমন ভাবে তাকে বলতে হবে যে these are expecting you from the recipient, এই জিনিসটা তাকে বুঝায় বলতে হবে। আমরা হচ্ছে আমি এই সাবজেক্টটা এর আগেও নিছি অনেকবার। আমরা সবাই আসলে ক্লাসে জিনিসগুলা পড়ে, কিন্তু যখন কোনো একটা প্রশ্ন তাদেরকে দেয়া হয়, একটা লেটার লিখতে বলা হয়, তখন তারা সেটা লিখতে পারে না। কেন? কারণ তারা বিষয়গুলা বুঝে না, এবং হচ্ছে তারা প্রত্যেকটা পয়েন্টকে টাচ করে না। এখানে কিন্তু ম্যাথমেটিক্স এর মতো মার্কস আসে। কিরকম? আমি হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট ধরে মার্কিং করি। এখানে যদি তুমি যে কয়টা পয়েন্ট ভালোভাবে লিখবা, তার উপর বেস করে মার্ক হবে।
পয়েন্ট পয়েন্ট যদি তোমার না হয় তাহলে সেই পয়েন্টের জন্য মার্ক কাটা যাবে। তো এই জন্য এটাতে মার্ক ওঠানো অনেক সহজ, আবার অনেক কঠিন। এরপর হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ। It is merely a polite way of ending a letter. It must be in accordance with the salutation. For example, dear sir or dear madam, yours faithfully, yours sincerely. যেগুলো আমরা বলি যে yours sincerely, yours faithfully, এই টাইপের কথাবার্তা, এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ। এগুলাকে বলা হয় কমপ্লিমেন্টারি ক্লোজ। এরপর হচ্ছে সিগনেচার। কমপ্লিমেন্টারি ক্লোজের পরেই সিগনেচার। এইটা তুমি যথাসম্ভব, যেহেতু এখন কোভিড-19 সিচুয়েশনে তোমার হচ্ছে মানুষ ইলেকট্রনিক সিগনেচার গুলা বেশি ইউজ করে, কিন্তু নর্মালি তোমার এগুলা হ্যান্ড রিটেন সিগনেচার হইতে হয়। যদি তুমি বিজনেস লেটার তুমি যদি ইয়েতে পাঠাও, মানে কি বলে হার্ডওয়্যার, সফট কপি না হার্ড কপি পাঠাও, কিন্তু যদি সফট কপি পাঠাও, ইন দ্যাট কেস ইট ক্যান বি কি বলে মানে ইলেকট্রনিক সিগনেচার। তাহলে এখানে সিগনেচারের নিচে অবশ্যই তোমার ফুল নেম লিখতে হবে। এটা হচ্ছে সিগনেচার লেখার নিয়ম, যে সিগনেচার নিচে হচ্ছে তোমার ফুল নেম এন্ড ইউর ডেজিগনেশন। ফুল নেম এবং হচ্ছে ডেজিগনেশন। সিগনেচারের নিচে কি থাকবে? ফুল নেম থাকবে, ডেজিগনেশন থাকবে। আচ্ছা, এখন যদি একটা প্রশ্ন করি যে হোয়াই full name and your designation is required under the signature, তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? যে কেন দরকার এই সিগনেচারের নিচে আমার ফুল নাম আর হচ্ছে এই ডেজিগনেশনে কেন দরকার? এখানে যে ডেজিগনেশনটা দিয়েছেন এখানে তো কম্বাইন নামটা উল্লেখ করা আছে দেখতেছি, বা ওভাবে করা আছে, তো এটাকে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছে বা যেখানে কাজ করতেছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটা বোঝানোর জন্য হতে পারে। আর কেউ? আমার প্রশ্নটা ছিল এরকম যে একটা সিগনেচার এর নিচে আমরা কেন ফুল নেম এবং হচ্ছে তার ডেজিগনেশন লিখবো? তো সিগনেচারে তো অনেক সময় ফুল নেম বোঝা যায় না, এটা হইতে পারে, অথবা বোঝা যায় না। এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে সিগনেচার এটা কি, এটা তো এরকম না যে সিগনেচার মানে তার নামটাই পুরাটাই লিখে দিছে, এরকম তো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিগনেচার মানে কি, সেটা হচ্ছে একটা শর্ট ফর্ম অথবা একটা মানে কি বলে এস্থেটিক ফর্ম। এটা যে যেভাবে পারে এভাবে ডিজাইন করে, কিন্তু সেটা দ্বারা তো আর তার নামটা বোঝা যায় না। তার ইউনিসিটি প্রকাশ পায় সিগনেচার দ্বারা, কিন্তু এই সিগনেচার দ্বারা তার নাম এবং হচ্ছে তার ডেজিগনেশন বোঝায় না, এই কারণে নিচে লিখে দিতে হয় এটা। আচ্ছা, এরপর হচ্ছে এনক্লোজার্স। তুমি চিঠিতে যা যা লিখছো তার সপক্ষে যদি কোনো যুক্তি থাকে, কোনো ডকুমেন্ট থাকে, তাহলে সেইগুলা লিখে দিতে হবে। যেমন আমরা অনেক সময় মেইলে বলে দিই যে প্লিজ সি দ্য অ্যাটাচ ফাইল, বলি না? তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়? ওই অ্যাটাচ ফাইলটা অ্যাটাচ করে দিতে হয়। তাহলে এটাই হচ্ছে এনক্লোজার। তাহলে হাউ মেনি এনক্লোজার্স বা হাউ মেনি পেপারস ইউ হ্যাভ এনক্লোজড ইন ইউর বিজনেস লেটার, ইট শুড বি রিটেন হিয়ার। কেন? একটা এক্সাম্পল দেই। তোমরা যখন চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করবা, তখন সেই ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা দিবা, অ্যাপ্লিকেশনের যে কভার পেজ থাকবে, কভার পেজ যেখানে অ্যাপ্লিকেশন এবং হচ্ছে নিচে দেখবা একটা এনক্লোজার থাকে। ওই এনক্লোজারটা কেন দিতে হয়? কারণ তোমার এই কভার পেজের সাথে যেগুলা তুমি লাগাই দিছো, কোনো ডকুমেন্ট যদি কোনো সময় মিসিং হয়ে যায়, তাহলে তুমি তাদেরকে বলতে পারবা যে ইউ হ্যাভ প্রোভাইডেড দিস ডকুমেন্টস বাট দিজ আর নট ফাউন্ড নাও, মানে এগুলার এখন পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে সমস্যা, এই সমস্যাটা দূর হবে কখন? যখন এনক্লোজার থাকবে, তখন তারা খুঁজতে পারবে তাদের মধ্যে। এই হলো বিষয়। তাহলে এনক্লোজার অবশ্যই দিতে হবে। Copy circulation. This is required when copies of the letter are also sent to person a part of the addressee. মানে যখন আমরা কোনো একটা কপি আমরা শুধুমাত্র যাকে দিতেছি তাকে দিলেই হবে না, তার সাথে সাথে আরো মানুষকে জানাইতে হবে, তখন সেইগুলাকে বলা হয় কপি সার্কুলেশন। ওই যেটা বলছি যে সদয়
জ্ঞাতার্থে, তখন এই যে বিভিন্ন লোককে সিসি দিতে হয়। সিসি মানে হচ্ছে কপি সার্কুলেশন বা কার্বন কপি। এরপর হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট। This is required when the writer wants to add something which is not included in the body of the letter. It is expressed as PS. মানে হচ্ছে আমরা অনেক সময় NB দিয়ে লিখি না, NB, N.B, নোট বিফোর, মানে হচ্ছে এখানে বিশেষ দ্রষ্টব্য থাকে না আমাদের কিছু। এই সিটির ক্ষেত্রে আমরা বিশেষ দ্রষ্টব্য লিখি না, আমরা লিখি এখানে পোস্ট স্ক্রিপ্ট। এখানে তুমি কোনো একটা বিশেষ কিছু এখানে উল্লেখ করতে পারো। এটা অবশ্যই কি হবে, যে চিঠির যে পাবে আর কি প্রাপক, সে এটাতে হাইলাইট করবে আর কি। এটা তুমি ডিফারেন্ট কালারেও লিখতে পারো পোস্ট স্ক্রিপ্টটা, তাকে বুঝাইতে পারো যে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের বলতে পারো। মানে পোস্ট স্ক্রিপ্টটা হচ্ছে কোনো একটা বিশেষ ফিচার সেটার সাথে অ্যাড করে দেয়া, যাতে ওই রিডার বুঝতে পারে যে দিস প্রোডাক্ট আর ভেরি মাচ ইউজফুল অর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস, বা এই সেই, বা কস্ট ইফেক্টিভ বা এনার্জি এফিসিয়েন্ট, এই টাইপের যে কোনো কিছু হোক। এটা হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট। তাহলে এখানে আমরা 12টা দেখলাম আর কি। এই 12টা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার একটা বলছিলেন ইনসাইড অ্যাড্রেস 4 নাম্বারটা আর কি, হ্যাঁ, তো ওখানে অ্যাড্রেসে দেখায় আপনি নাম সহ দিছিলেন না, ওখানে কি নাম সহ থাকবে নাকি শুধু অ্যাড্রেসটা থাকবে? না না, নামও থাকবে, স্যার নামও জানা থাকবে, নাম থাকবে। কারণ আমি যার কাছে চিঠিটা পাঠাচ্ছি, আচ্ছা তো একটা এক্সাম্পল দেই। তোমরা এরকম কোন চিঠি দেখছো কিনা যে ইনসাইড অ্যাড্রেস যেটা থাকে সেটাই বাইরে দিয়ে দেখা যায়? দেখছো না কি স্যার, এরকম আমার এরকম দেখা কোন নাই আর চিঠি? কি। দেখো নাই না? আচ্ছা, বিশেষ করে বাহির থেকে যে চিঠিগুলো আসে, যেমন এই যে আমি IEEE থেকে যে চিঠিগুলো পাই, সেই চিঠিগুলো এরকম ভাবে ডিজাইন করা থাকে, উপরে একটা মানে একটা পলিথিনের একটা অংশ থাকে, আর হচ্ছে ভিতরে যে অ্যাড্রেসটা লেখা থাকে সেই অ্যাড্রেসটাই বাইরে থেকে দেখা যায়। এরকম কোনো কিছু দেখো নাই তোমরা না? আর একটা শেয়ার করলে ভালো না, হয় স্যার। স্যার। চিঠি তো দেখতে আমার পাচ্ছি। কাছে নাই, চিঠিটা ও থাকলে আচ্ছা আমি আচ্ছা। দেখাতে পারতাম। ওটা তো ছিঁড়ে ফেলে দিচ্ছি, এটা তো অনেক আগের ঘটনা। IEEE থেকে প্রতি বছর যে মেম্বারশিপের পরে একটা চিঠি আসে, ওই চিঠিটা হচ্ছে তোমার এরকম, যে ওই চিঠিটার উপর থেকেই দেখা যায় আর কি। মানে চিঠিটা এরকম, আমি একটু এঁকে দেখাই। তারপরে এটা হচ্ছে চিঠির খাম। হ্যাঁ, চিঠির এমন ভাবে ভাঁজ করা হয় যাতে এই যে এই পোর্শনটুকু হচ্ছে তোমার পলিথিন দিয়ে মোড়ানো থাকে, মানে হচ্ছে একটা পলিথিনের পেপার শুধুমাত্র উপরে থাকে, আর ভিতরে থাকে চিঠিটা। হ্যাঁ, আর এই পলিথিনের পেপারের যে অংশটুকু, এইখানের মধ্যে হচ্ছে ইনসাইড অ্যাড্রেসটা থাকে। বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝতে পারছি, মানে ভিতরের এইখানে অ্যাড্রেসটা ইনসাইড বাইরে থেকে অ্যাড্রেসটা দেখা থাকে। যায় আর কি। হ্যাঁ, তো উপর থেকে ইনসাইড অ্যাড্রেসটা দেখা যায়, ফলে হচ্ছে কি তাদের আর এক্সট্রা আবার লিখতে হয় না এখানে ইনসাইড অ্যাড্রেস। এবং তারা এখানে একটা স্টেপলার দিয়ে এটা লাগায় দেয়, এখানে স্টেপলার বা গাম টাম দিয়ে কিছু একটা লাগায় দেয়, যাতে এটা মানে মুভ না করে। কেউ ইচ্ছা করলে চিঠিটা মুভ করাইতে পারবে না, না ছিঁড়ে। আচ্ছা, তাহলে আমরা এখন ফরম্যাটে চলে যাই। এটা হচ্ছে একটা বিজনেস লেটারের ফরম্যাট। তো এখানে আমরা যা যা বলছি সব এখানে আছে। আচ্ছা, এখন আমি প্রথমেই পার্ট বাই পার্ট প্রত্যেকটা দেখাচ্ছি। দেখো এখানে প্রথমে কি আছে, এই যে এখান থেকে টেলিফোন, ফ্যাক্স, পোস্টাল অ্যাড্রেস, ইমেল, ওয়েবসাইট, এইটুকুর নাম কি একজন বলো তো? এটার নাম কি? হেডিং স্যার। স্যার সাউন্ড Heading. ক্লিয়ার আসতেছে না আমার। এটার নাম হচ্ছে হেডিং। এটা হেডিং না স্যার? হেডিং, হেডিং। এরপর হচ্ছে তার নিচে আসতেছে কি, ডেট রেফারেন্স। বা রেফারেন্স। এরপর হচ্ছে
ইনসাইড অ্যাড্রেস কার কাছে দিচ্ছি আমি? ইনসাইড অ্যাড্রেস, এই যে এটা ইনসাইড অ্যাড্রেস। এরপর সরি, সাবজেক্ট চলে আসছে এটার মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে স্যালুটেশন, এরপর হচ্ছে বডি অফ দ্য লেটার, যার মধ্যে পার্ট হচ্ছে তিনটা, ওপেনিং, মেইন, কনক্লুডিং পার্ট। কমপ্লিমেন্টারি ক্লোজ কোনটা? ইউরস ফেইথফুলি, ইউরস সিনসিয়ারলি, সিনসিয়ারলি ইউরস, এটা। এরপর হচ্ছে সিগনেচার, এরপর হচ্ছে নেম ডেজিগনেশন, এটা অবশ্যই দিতে হবে। এরপর হচ্ছে এনক্লোজার, কি কি যোগ করছো সাথে, কাকে কাকে সিসি দিতে হবে, আর হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট কিছু আছে কিনা। তো এটা দেখে কি মানে ক্লিয়ার হয়েছে যে জিনিসগুলো আমরা দেখছি? জি স্যার, মোটামুটি হয়েছে আর কি। আচ্ছা, এখন কয়জনের সাহস হয় একটা বিজনেস লেটার লিখতে পারবা? একবার সম্পূর্ণ যদি ডেমো দেখা যেত তাহলে চেষ্টা করে যেতে পারি। হ্যাঁ, ডেমো দেখাবো। এখন তোমাদের স্টুডেন্ট কমে গেল কেন এত? স্যার কারেন্ট চলে গেছে স্যার, কার্তিক ভাই। কারেন্ট চলে গেছে স্যার, আমরা ডাটা ইউজ করতেছি স্যার। ও আচ্ছা আচ্ছা, হাই হাই, ইদানিং ইলেকট্রিসিটি খুব ডিস্টার্ব করে, তো ঝামেলা। ইলেকট্রিসিটি, নেট, যা আছে সবকিছু বর্তমানে ডিস্টার্ব করতেছে কাজে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন ইয়েতে যাই। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। তো অনেক লেটারের নিচে দেখা যায় যে লেখা থাকে অতি জরুরি বা ভেরি ইম্পর্টেন্ট, ওইটাই কি স্যার পোস্ট এইটা তুমি যে পোস্ট স্ক্রিপ্টে দিতে পারবা, পোস্ট স্ক্রিপ্ট। আরো কিছু আছে, আমরা এই যে এগুলা দেখাবো, পোস্ট স্ক্রিপ্টে যেগুলা দেওয়া যায় আর কি। বাংলাদেশে অতি জরুরি বলতে কিছু নাই। ধরো একটা চিঠি আসছে, চিঠির মধ্যে তোমার ওই যে জিনিসগুলা পাইছি, মানে যেই চিঠির রাইটিংটা রাইটিংটা কবে আসছে, মানে ধরো আমাকে দিতে বলছে 5 তারিখে, হ্যাঁ, আর আমি চিঠি পাইছি 6 তারিখে। 5 তারিখে আমাকে ওই ডকুমেন্ট দিতে হবে, ডাটা দিতে হবে, আর আমি চিঠি পাইছি 6 তারিখ। কি বুঝতে পারছো কথা আমার? স্যার? এটাই বাংলাদেশ। জি স্যার, তাহলে কি আপনার সম্ভব? মানে তাহলে এটা হচ্ছে তোমার, মানে এগুলো হচ্ছে কি, যে র্যাপিড রেসপন্স কে তারা ইনিশিয়েট করে না, এরকম অনেকগুলা প্রবলেম আছে, যে প্রবলেম গুলা আসলে ঠিক না। যেমন তোমার ধরো তুমি একজনের কাছ থেকে কোনো একটা রিকমেন্ডেশন চাইছো, তাহলে তাকে কিছু সময় দিতে হবে, দেন তার কাছ থেকে তুমি নিতে হবে। এখন তুমি বললা যে অবশ্যই 5 তারিখের মধ্যে জমা দিন, আর চিঠি পাইলাম আমি 6 তারিখ, তাহলে তুমি কি জমা দিবা? তুমি কি জমা দিবা না দিবা না? পরে ফোন দিলাম যে কি করব, জমা দিব কিনা, বলতেছে 8 তারিখের মধ্যে দিয়ে দেন। পরে 8 তারিখে গিয়ে বললাম যে আমার তো কাজ শেষ হয় নাই, আমার তো সময় লাগবে। হ্যাঁ, বলে আচ্ছা ঠিক আছে, তাহলে দেন নেক্সট উইকে। এখন এরকম যদি হয়, ভেরিয়েবল, এইগুলাকে বলা হয় ইন্টারমিটেন্ট বিহেভিয়ার বা আনসার্টেন বিহেভিয়ার, যেটা হচ্ছে তোমার রিনিউয়েবল পাওয়ার জেনারেশন হয় না, রিনিউয়েবল পাওয়ার জেনারেশনকে বলা হয় ইন্টারমিটেন্ট পাওয়ার, মানে হচ্ছে আনসার্টেন পাওয়ার, যে এটার কোনো সিউরিটি নাই। এটা এখন ভালো আছে, একটু পরেই খারাপ হয়ে যাবে, আবার হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে, এটার কোনো সিউরিটি নেই। তো এই ধরনের ইন্টারমিটেন্ট যে ডিসিশন, এগুলা কিন্তু একটা অর্গানাইজেশনের জন্য খুবই হার্মফুল। এটা অর্গানাইজেশনকে একদম তার কোয়ালিটিকে ডিগ্রেড করার জন্য যথেষ্ট। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো, আমরা বিজনেস লেটারের তো পার্ট দেখলাম, এখন বিজনেস লেটারের টাইপ দেখবো, টাইপ। এই টাইপ গুলো দেখবো এবং তারপর হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখবো, মানে ফরম্যাট দেখবো, টোটাল ফুল ফরম্যাট। আচ্ছা, ইনকোয়ারি লেটার, এখানে আমরা কি কি দেখবো? ইনকোয়ারি লেটার, ইনকোয়ারি লেটার বলতে আমরা আসলে কি বুঝি? ধরো আমি কিছু এক্সাম্পল দিব, সাথে সাথে ওটা দিয়ে দিয়ে তোমরা বুঝে নিবা। আমি মনে করো ডুয়েটে চাকরি করি, এখন আমি
কিছু ফ্যান কিনবো, কিছু লাইট কিনবো আমার একটা ল্যাবের জন্য, তাহলে আমি এই ফ্যান লাইট এগুলার বাজার দর জানি না, বা আমি চাই এই জিনিসগুলা এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং থেকে কেনার জন্য। এখন এনার্জি প্যাকে আমি তাদেরকে ফোন দিলে তারা সাথে সাথে আমাকে রেসপন্স নাও করতে পারে, কিন্তু আমি যখন আমার ডুয়েটের একটা প্যাড ব্যবহার করে তাদেরকে বলবো, দেখো আমাদের এখানে নতুন একটা ল্যাব করছি, এই ল্যাবের জন্য আমরা এই ধরনের মালামাল কিনবো, তোমরা যদি তোমাদের ভালো কোয়ালিটির কিছু মালামাল এস্টিমেট আমাকে জানাও, এবং তোমাদের কাছে আছে কিনা এই মুহূর্তে অ্যাভেলেবল কিনা সেই জিনিসটা আমাকে জানাও, তাহলে দিস লেটার আর কল্ড এস ইনকোয়ারি লেটার। মানে কোনো কিছু জানার জন্য তুমি তাকে চিঠি দিলা, এটাকে বলা হয় ইনকোয়ারি লেটার। তাহলে এই ইনকোয়ারি লেটার আমি তোমাকে দিলাম, তাহলে তুমি মনে করো এনার্জি প্যাকে চাকরি করো, তাহলে তুমি তখন আমাকে কি দিবা? আমাকে কি দিবা তখন? তখন তুমি যেটা দিবা সেটাকে বলা হয় কোটেশন লেটার। তুমি বলবা যে ইউর inquiry letter has been received by our office and we have checked our availability of the products and we are sure that we can maintain the good quality of our product within very short time and we can send it to you। মানে এরকম তুমি একটা গ্যারান্টি দিলা, তুমি বললা যে আমরা প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে আমরা আপনাকে প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবো, এবং এই অবস্থা, এবং আমাদের প্রাইস লিস্টটাও আমরা আপনাকে সাথে দিয়ে দিলাম, যেটাকে বলতেছি আমরা কি কোটেশন লেটার। এবং কিভাবে পেমেন্ট করতে হবে সেটাও তুমি বলে দিলা, এবং যদি ডুয়েটের জন্য কোনো ডিসকাউন্ট থেকে থাকে তাহলে সেটাও তুমি বলে দিবা। এইটাকে বলা হচ্ছে কোটেশন লেটার। তাহলে কোটেশন লেটার কে কাকে দেয়? কেউ একজন বলো দেখি। বিক্রেতা ক্রেতাকে দিবে। ক্রেতাকে দিবে। আর ক্রেতা বিক্রেতাকে প্রথমে কি পাঠাবে? ইনকোয়ারি লেটার। ইনকোয়ারি লেটার। তাহলে এইখানে কিন্তু ধাপটা বুঝতে হবে, সবাই কিন্তু মাথার মধ্যে এই ধাপটা খেয়াল রাখো, যে প্রথমে কোনটা ইনকোয়ারি, তারপরে আসলো কি কোটেশন। আচ্ছা, এখন কোটেশন দিলা, দেওয়ার পর এই কোটেশনের পরে তুমি মনে করলা যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এরা তো দিছে, যে প্রাইস দিছে, এই দিছে সেই দিছে, সব তো ঠিকই আছে, তাহলে আমি একটা কি দিব, অর্ডার দিব এখন। তাহলে সে তখন কি করবে, একটা অর্ডার দিবে। তাহলে অর্ডার যদি দেয়, তাহলে অর্ডার দিতে গেলে তুমি অর্ডার দিলা এবং তাদেরকে কিছু কন্ডিশন দিয়ে দিলা, যে প্লিজ সেন্ড মি দ্য অ্যাবাভ মেনশন প্রোডাক্টস উইদিন 2 উইকস অথবা উইদিন 3 উইকস উইদিন এ মান্থ, এরকম বলে দিলা। তাহলে তুমি এরকম বলে দিবা এবং তারপর বলবা যে আফটার রিসিভিং দিস প্রোডাক্টস উই ক্যান কি বলবো, উই ক্যান প্রোভাইড the payment, we can provide the payment using, তুমি একটা ক্রেডিট কার্ড বলতে পারো অথবা ডিরেক্ট ক্যাশ বলতে পারো, মানে যেভাবে পারো তুমি একটা কিছু বলতে পারো। তাহলে এইগুলা কি, এগুলো হচ্ছে অপশন। তুমি বলতে পারো যে আমরা তাহলে প্রোডাক্ট পাবো, তারপরে আমরা তার কোয়ালিটি চেক করে তারপর দাম দিব, অথবা তুমি বলতে পারো যে না, আমরা তাহলে আগেই পেমেন্ট করে দিচ্ছি, আপনি প্রোডাক্ট পাঠিয়ে দিন। এটা আসলে ডিপেন্ড করে যে কোম্পানির যে প্র্যাকটিস। কোন কোম্পানি চায় যে আগেই টাকা, কোন কোম্পানি চায় যে না পরে দিলে হবে। এখন সরকারি যেই প্রতিষ্ঠানগুলো, সেইগুলোর ক্ষেত্রে নরমালি হয় কি, টাকা নিয়ে এরা টেনশন করে না, কারণ জানে সরকারের টাকা এখানে মার যাওয়ার সুযোগ নাই, সরকারের টাকা পাবেই। কিন্তু যদি প্রাইভেট প্রতিষ্ঠান হয়, প্রাইভেট কোনো কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা প্রোডাক্ট দেওয়ার আগে দেখবা টাকা নিয়ে গরিমসি করবে, বলবে যে 20% টাকা দেন আগে, 30% দেন, 50% দেন, এরকম। কিন্তু যদি সরকারি হয় তাহলে দেখবা, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে দেখবা আগে এসে লাগাই দিয়ে গেছে, লাগাই দিয়ে গেছে, কিন্তু বলবে টাকা দিয়েন, সমস্যা নেই, এভাবে বলে দিবে। আচ্ছা, তাহলে সিরিয়াল কি কি? ইনকোয়ারি লেটার, দেন কোটেশন লেটার, দেন অর্ডার লেটার। আচ্ছা, এখন অর্ডার দেওয়ার পর তারা অর্ডার সাপ্লাই দিল, মানে জিনিসপত্র সাপ্লাই দিল। জিনিসপত্র সাপ্লাই দেওয়ার পরে তুমি দেখলা কি, যে জিনিসের মধ্যে 20টা চেয়ারের কথা বলছো, এর মধ্যে 3টা চেয়ার তোমার ভাঙা,
5টা ফ্যানের কথা বলছো, কিন্তু ফ্যানের দুইটা ফ্যানের মধ্যে গায়ে রং ওঠা এবং হয়তোবা তার যে উপরের ইয়েগুলো আছে, বক্স আছে, ডান্ডিগুলো আছে, এগুলা ভাঙা, মানে কিছু একটা ডিফেক্টিভ, তাহলে এই ক্ষেত্রে ইউ হ্যাভ টু রাইট এ কমপ্লেইন লেটার এগেইনস্ট দিস কোম্পানি। তাহলে এই কোম্পানিকে তোমার তখন বলতে হবে যে তুমি আমাকে যে প্রোডাক্ট গুলো পাঠাইছো, এই প্রোডাক্ট গুলোর মধ্যে এই প্রোডাক্ট আমি ডিফেক্টিভ পাইছি, এই হচ্ছে তার ডকুমেন্ট। এখন তুমি যে ডিফেক্টিভ পাইছো তার প্রমাণ কি? তুমি যে মিথ্যা কথা বলতেছো না তার প্রমাণ কি? এই জন্য তোমাকে কি করা লাগবে, যে ইউ হ্যাভ টু অ্যাটাচ সাম ফটোগ্রাফস অফ দ্য ডিফেক্টিভ প্রোডাক্টস ইউ হ্যাভ রিসিভড। তাহলে তুমি যেই প্রোডাক্ট গুলো রিসিভ করছো, সেই প্রোডাক্ট গুলোর কিছু ডিফেক্টিভ কিছু পিকচার এগুলা কালেক্ট করে তোমাকে প্রোভাইড করা লাগবে। কেন? এটা হচ্ছে ফার্দার ক্লারিফিকেশনের জন্য। তুমি যদি এটা না দাও তাহলে সেই ক্ষেত্রে তারা ক্লেম করতে পারে যে না, এটা আমরা তো ঠিকই পাঠাইছি, আপনি হয়তো ওখানে নেয়ার পরে কোনো প্রবলেম হয়েছে। এরকম প্রবলেম হয় কিন্তু দেখবা অনেক জায়গায়। তাহলে এই কমপ্লেইনটা দিতে হবে কখন? ইমিডিয়েটলি আফটার রিসিভিং দা গুডস। তাহলে এই গুডস গুলো রিসিভ করার সাথে সাথেই তোমাকে এই কমপ্লেইন লেটার দিতে হবে, আইদার ফোনে অথবা তোমার লেটারে। তাহলে তুমি যদি ফোনে দাও, দিস ইজ নট ফর্মাল। আমি বলতেছি যে কোনো কিছুই ডিলিং যখন ফোনে হবে তখন এটা ফর্মাল না, তোমার ডিল হইতে হবে কিসে? লেটারে। যদি লেটারে ডিলিং হয়, দিস ইজ ফর্মাল। আমি তোমাকে বললাম যে, মনে করো সাপোজ একজনকে বললাম, এই মিস্টার এক্স, তোমার ক্লাস টেস্টের 20 মার্ক আমি কেটে দিছি, দিস ইজ নট ফর্মাল। তাহলে ফর্মালি কি করতে হবে? তোমার ওই ক্লাস টেস্টের জায়গায় আমাকে কেটে তোমাকে 0 করে তখন তোমাকে আমি সাবমিট করব। তখন তুমি বলতে পারো যে না স্যার, তাহলে আমার বিরুদ্ধে যে লিগ্যাল অ্যাকশন নিছে এটা এখন ফর্মালি নিছেন, কারণ দিস ইজ রিটেন। তাহলে আমরা এই যে অনেক সময় অনেকেই অনেক কিছু বলে ফেলি, এগুলো আসলে মানে বললেই সবকিছু হয়ে যায় না, এগুলা রিটেন ডকুমেন্ট থাকা উচিত, রিটেন। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমার রিকভারি লেটার। মনে করো তুমি হচ্ছে এনার্জি ব্যাক ইঞ্জিনিয়ারিং এর লোক, তুমি চিঠিটা পাইছো, পাওয়ার পরে তুমি চিঠি এবং হচ্ছে তোমার যে ছবিগুলা পাইছো সেই ছবিগুলা যাচাই বাছাই করলা, যাচাই বাছাই করে দেখলা যে না ঠিকই আছে, দোষটা আমাদেরই যে ট্রাকটা আমরা পাঠাইছি সেই ট্রাকটা যাওয়ার সময় সে রাফলি ড্রাইভ করছে, ফলে হচ্ছে জিনিসগুলা ভেঙে গেছে বা কিছু একটা হয়েছে। তাহলে সে তখন সাথে সাথে তারে বলবে, সরি ফর দ্য মিস্টেক্স, we cannot provide you the good quality items and few items are damaged due to the unsafe driving, এরকম কিছু বলতে পারো। and therefore we will try our level best for sending again the few items which for which you have made complaint. তাহলে এই যে বিষয়টা, এইটাই হচ্ছে রিকভারি লেটার। তাহলে রিকভারি লেটারে কি হচ্ছে, তুমি তার কমপ্লেইনটা পাইছো, কমপ্লেইনটা পাওয়ার পরে তাকে বলতেছো যে আমরা তোমার কমপ্লেইন পাইছি, পাওয়ার পরে আমরা যাচাই বাছাই করে দেখলাম যে হ্যাঁ দোষটা আমাদেরই, তাহলে আমরা এই জন্য আমরা আরো নতুন করে আরো ভালো কোয়ালিটির কিছু প্রোডাক্ট তোমাকে পাঠাচ্ছি। আর যদি বলে যে না, যে সে যাচাই বাছাই করে দেখলো যে না এটা তো আমাদের দোষ না, এটা তো তোমাদের এন্ডে দোষ হয়েছে, হ্যাঁ, তাহলে এইটাও তুমি বলতে পারো। তাহলে রিকভারি লেটারটা কি বোঝা গেছে সবার? জি স্যার। হ্যালো, জি স্যার। তাহলে এখন বলো এই পর্যন্ত কারো কি কি প্রশ্ন আছে? কি প্রশ্ন নাই?
স্যার এর আগে আরেকটা অপশন ছিল, ওটা একটু যদি ইয়া করতেন আগে হ্যাঁ হ্যাঁ বলো, আগের উপরের যে কোনো জায়গা প্রশ্ন বলো। মানে আগের পেজটা একটু নিয়েছেন। হ্যাঁ এখানে। স্যার এখানকার একটু যদি বলতেন। হ্যাঁ বলো কি প্রবলেম। স্যার কমপ্লেন লেটার যে আমরা দিব, হ্যাঁ তো এটা যে আমরা যে বিজনেস লেটার লিখলাম বা যেভাবে লিখতেছি, এটা কি লেখার আলাদা কোনো ধরন থাকবে নাকি একই ভাবে লিখবো? সিস্টেমে কি, তোমার এই ফরম্যাট কখনোই চেঞ্জ হবে না, ফরম্যাট সেম। জি স্যার, ওটাই বলতেছি, আসলে ফরম্যাটটা আমাদের একটা করাই আছে ওটার মতো। ফরম্যাট সেম, সব সময় ফরম্যাট সেম, শুধুমাত্র তার সাবজেক্ট, ইনসাইড অ্যাড্রেস, তার বডি, এগুলা চেঞ্জ হবে, শুধু বারবার চেঞ্জ হয়ে যাবে। বা সেই রেসপেক্টিভ এনক্লোজার্স, এরপর হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি ক্লোজ, এগুলা চেঞ্জ হবে, কিন্তু ফরম্যাট তো সব সেম, একই। তোমার কোম্পানি, তুমি যখন চিঠি লিখবা তখন তোমার কোম্পানির মনোগ্রাম পেড টেড থাকবে, সে যখন লিখবে তার কোম্পানিটা থাকবে। তুমি যখন লিখবা তখন ইনসাইড অ্যাড্রেস হবে তারটা, সে যখন লিখবে তার ইনসাইড অ্যাড্রেস হবে তোমারটা, এটাই আর কি। আর সব তো সেম। তুমি মানে বিষয়টা হচ্ছে তুমি ক্লিয়ারলি বুঝছো কিনা, প্রথম হচ্ছে ফরম্যাটটা বুঝছো কিনা, তারপর হচ্ছে এই যে আমি 3-4টা রকমের লেটার বললাম, বিশেষ করে তোমার এনকোয়ারি, কোটেশন, অর্ডার, কমপ্লেইন, রিকভারি, 5টা, এই 5টা তুমি বুঝছো কিনা। যদি 5টা বুঝে থাকো, দ্যাটস অল এনাফ, এনাফ ফর ইউ। এছাড়া আর কিছু নাই। জি স্যার। বিজনেস লেটার এছাড়া আর কিছু নাই। আচ্ছা, এখন আমরা এই যে একটা বিজনেস লেটারের স্যাম্পলে চলে আসছি। অনেকেই করে কি, তোমাদের এই যে যারা দেখছি এর আগে খাতাগুলো দেখছি, এগুলাতে তোমার ইচ্ছা মতো মন গড়া অনেকে অনেকে লিখতে চেষ্টা করে। মন গড়া কিছু লেখার দরকার নাই, নিজের মতো করে লিখবা। জিনিসটা আগে বোঝার চেষ্টা করবা, কি চাইছে, কি বলা হয়েছে, তারপর হচ্ছে সেটা অনুযায়ী একটা কোশ্চেন দাঁড় করানোর চেষ্টা করবা। কারণ আজকে আমি এটা দেখানোর পরে তোমাদেরকে একটা মানে 1টা বা 2টা ফরম্যাট বলে দিব, এটা তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবা। মানে আমি প্রশ্নটা বলে দিব, তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবা। আচ্ছা এখানে দেখো, অ্যাজ ইউজুয়াল আগের মতোই হেডিং আছে। এখানে বলা আছে কি ইনকোয়ারি লেটার, তাহলে হেডিং আছে, তারপরে রেফারেন্স আছে, ডেট আছে, এরপর হচ্ছে তারা একটা কোম্পানির, যেই কোম্পানিতে পাঠাইছে আর কি, সেই কোম্পানির একটা অ্যাড্রেস আছে। এটা আমি জাস্ট একটা বই থেকে কপি করছি। আচ্ছা, এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি, যে ইনকোয়ারি অ্যাবাউট দ্য প্রাইসেস অফ ফ্যানস, মানে হচ্ছে একটা লোক ফ্যান কিনবে, এই ফ্যানের প্রাইস গুলো সে জানতে যাচ্ছে। তাহলে সে বললো যে ডিয়ার স্যার, উই আর ডিলিং ইন রিটেল ট্রেড অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, উই উড বি ইন্টারেস্টেড ইন সেলিং ইউর প্রোডাক্ট ভারত ফ্যান্স থ্রু আওয়ার রিটেল শোরুম। মানে হচ্ছে তাদের একটা শোরুম আছে, সেই শোরুমে তারা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট গুলো বিক্রি করে, তো তারা এই জন্য কিছু ফ্যান কিনবে। হ্যাঁ, তো তারা চাচ্ছে এই কারণে যে আপনারা ফ্যানের কিছু কোটেশন পাঠান এবং হচ্ছে তাদের যে টার্মস এবং কন্ডিশন সেটা জানান। সোজা কথা একটা ডিলারশিপের মতো আর কি, যে তারা একটা কোম্পানি মানে দোকান আছে তাদের, তারা কিছু ফ্যান এই জাতীয় জিনিস বিক্রি করে, কারণ তারা ফ্যানের কোটেশনটা জানতে চাচ্ছে এবং তাদের কোনো টার্মস এন্ড কন্ডিশন আছে কিনা এগুলো জানতে চাচ্ছে। যদি থাকে তাহলে এগুলো জানাইতে। যেমন আমি দু একটা এক্সাম্পল দিই, মনে করো যে ফ্যানের কোম্পানিগুলা, ম্যাক্সিমাম কোম্পানিগুলা দোকানদারের সাথে কিরকম চুক্তি থাকে, যে আপনি বিক্রি করেন, এখন আমাদের 20% টাকা দেন, বিক্রি করে বাকি 80% টাকা দিয়েন, অথবা আপনি এখন 50% দেন, বাকি 50% পরে দিবেন। অথবা এরকম বলা থাকে যে আপনি যদি 20টা ফ্যান বিক্রি করেন তাহলে আপনাকে 2টা ফ্যান ফ্রি দেওয়া হবে। মানে এইরকম যা যা কন্ডিশন আছে সব আপনি জানান আমাদের, এটাই তারা বলছে আর কি। পরে থ্যাংকিং ইউ, আর এদিকে দিছে ইউরস ফেইথফুলি, যেই কোম্পানি সেই কোম্পানির। এখন এসডি দিয়ে কি বুঝাইছে, এসডি কেউ বলতে পারবা এসডি দিয়ে কি বুঝাইছে? বুঝতেছি না তো। বাংলায় কোন চিঠিতে এরকম লেখা দেখছো স্বাক্ষরিত? কারো বিশেষ ব্যক্তির কাছে যে স্বাক্ষরিত ওইটা না। না না, স্বাক্ষরিত এরকম লেখা দেখছো, স্বাক্ষরিত। স্বাক্ষরিত দিয়ে এই যে এরকম সিম্বল দেওয়া থাকে,
এখানে লেখা থাকে স্বাক্ষরিত। স্বাক্ষরিত দিয়ে তারপরে তোমার এখানে এরকম একটা টান দেওয়া থাকে। এটা দ্বারা বোঝায় যে এখানে ইলেকট্রনিক সিগনেচার দরকার নাই, এটা স্বাক্ষরিত হয়ে গেছে। মানে এটা হচ্ছে ইন্টারনাল, তাদের যে কি বলে তাদের যে দপ্তর আছে সেই দপ্তরেই এটা ইন্টারনালি সাইন হয়েছে, এখানে আর সাইন দেয় নাই, এই কারণে এটা লেখা থাকে স্বাক্ষরিত। দিয়ে পরে যে সাইন করছে তার নাম দিয়ে তারপর তার ডেজিগনেশন দিবে, ওটা আগের মতো। দেখ তাহলে তোমার তো এখানে স্বাক্ষরিত দরকার হচ্ছে না, তুমি এখানে দিতে পারো যে ফর মেসার্স, এটার পক্ষে তুমি তোমার নাম দিয়ে দিতে পারো, সাইন দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। স্বাক্ষরিত দিতে হবে নট নেসেসারি। তাহলে এটাই ক্লিয়ার কিনা সবাই? স্যার ডেয়ার স্যার ব্যবহার না করে স্যার ব্যবহার করলেই তো ফালতু। হ্যাঁ করতে পারো, আমি তো যেটা আগেই বলছি করতে পারো। আচ্ছা ধরো তুমি হচ্ছে একটা কোম্পানির এমডি, এখন তুমি আরেকটা কোম্পানির একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে চিঠি লিখতেছো, তুমি কি তারা কি বলবা? স্যার বলবা? স্যার ডিয়ার বলা যায় মানে ডিয়ার বলা যায়? আর কেউ আর শুধু ডিয়ার আর কি। আর কার কার কি মনে হয়? স্যার ওনার নাম জানা থাকলে স্যার সরাসরি নামটা লিখে দিলাম। নাম বললে হবে, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি হইতেছে, কিন্তু হচ্ছে এখানে তখন বলতে হবে মিস্টার, মিস্টার অমুক, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, এইভাবে বলতে হবে। যখনই তোমার অধস্তন কাউরে লিখবা, মানে তোমার সাবঅর্ডিনেট, তোমার মনে হবে যে দিস পারসন, দ্য ডেজিগনেশন অফ দিস পারসন উইল বি লোয়ার দ্যান মি, এরকম যদি কোথাও মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি তার এখানে লিখতে পারো মিস্টার অমুক, এভাবে দিয়ে লিখতে পারো, প্রবলেম নেই। যদিও এটা বাংলাদেশের প্রেক্ষাপটেই বা এই উপমহাদেশের প্রেক্ষাপটেই বেশি কাজ করে, বাইরের দেশগুলোতে এরকম কিছু নাই। যেমন আমি প্রফেসরকে যখন মেইল করি, কিছু প্রফেসর আছে ডিরেক্ট নাম ধরে বললেই তারা খুশি, তাদেরকে বলতে এই নাম দিয়ে জিজ্ঞেস করবো, হাই মনে করো সাপোজ হাই ম্যাকগ্লেরি, নাম বলে দিলা, হ্যাঁ তাহলে এটা দিয়ে তারা মাইন্ড করতেছে না। কিন্তু আমাদের দেশে যদি তুমি নাম বলো তাহলে অনেকে মাইন্ড করে ফেলবে। আবার তুমি একজন সাবঅর্ডিনেটকে স্যার বলবা, এটাও আবার অনেকে মানবে না। হ্যাঁ, তো আমি আসলে তোমার যে জিনিসটা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপট, আমাদের উপমহাদেশের প্রেক্ষাপটে, এবং হচ্ছে যদি আমরা ইন্টারন্যাশনালিও কোথাও ইয়ে করি সেই ক্ষেত্রে সিস্টেমটা কি হবে এটা আমি বলছি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, এই ইনকোয়ারি লেটার দেওয়া হয়েছে, দেওয়ার পরে এখন এই যে কোম্পানি, সেই কোম্পানি একটা রেসপন্স দিবে, সেই লেটারের নাম কি? কোটেশন লেটার স্যার। কোটেশন লেটার। তাহলে সে যে কোটেশন লেটার দিবে, এই কোটেশন লেটারে সে কি লিখবে? তাহলে এখানে কি লেখা যায়, কে কে বলতে পারবা? এই যে মাঝখানের যে বডি, এই বডিতে তাহলে কি কি লেখা যায়? এখন এখন তো আর এই জিনিস লেখা যাবে না। স্যার আমাদের ফ্যানের স্যার কোয়ালিটি, এরপর স্যার এটা স্যার দাম কেমন হবে এই স্যার এগুলো ডিটেইলস লিখবা। এটা কিভাবে দিবা? এটা কি এই ডিটেইলস এখানে এই বডির মধ্যে লিখে দিবা? প্রাইস স্যার অ্যাটাচড লিস্ট দেওয়া Attached price, স্যার হ্যাঁ। পেপার অ্যাটাচ করে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ সেটাই। অর্থাৎ এখানে তুমি শুধু বলবা যে ডিয়ার স্যার বা ডিয়ার অমুক বা মিস্টার অমুক বা মিস্টার এক্স যাই লেখো, দিয়ে বলবা যে অ্যাকর্ডিং টু ইউর ইনকোয়ারি লেটার আই হ্যাভ অ্যাটাচড কোটেশন লেটার হুইচ কনজিস্ট প্রাইস, এরপর হচ্ছে ডিসকাউন্ট বা যা যা দরকার আর কি, টার্মস কন্ডিশন সব এখানে আছে আর কি। দিয়ে তারপরে বলবা যে পরে আবার এখানে আরেকটু মানে ইয়ে দিয়ে দিলা, মানে কি বলে অয়েলিং করে দিলা, যে উই ক্যান অ্যাসিওর ইউ, মানে আমরা তোমাকে নিশ্চয়তা দিতে পারি দ্যাট আওয়ার প্রোডাক্ট উইল বি কি বলবো কোয়ালিটিফুল অথবা ইন্টারন্যাশনালি রিকগনাইজড অথবা যাই হোক, মানে এই টাইপের একটা কিছু বলে দিলা আর কি। হ্যাঁ বলে তারপরে বললা যে if you are interested to buy our products then
লেট আস নো, অর কি বলবো, না লেট আস নো না, প্লিজ সেন্ড দ্য অর্ডার সোন, মানে এই টাইপের কিছু কথাবার্তা বলে তুমি এখানে শেষ করে দিলা। তাহলে এখানে হচ্ছে তোমার তুমি তারে বললা যে তোমার ইনকোয়ারি লেটার অনুযায়ী আমি আমার কোটেশন লেটার প্রস্তুত করে দিছি। এই কোটেশন লেটারের ভিতরে প্রাইস লিস্ট আছে, এখানে ডিসকাউন্ট বা এই অন্যান্য টার্মস কন্ডিশন যা যা দরকার আছে, এবং আমি এটা তোমার এনশিওর করতে পারি যে আমাদের প্রোডাক্ট গুলো খুবই কোয়ালিটিফুল। হ্যাঁ, এবং যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে তাড়াতাড়ি একটা অর্ডার প্লেস করো। ঠিক আছে, তাহলে এটা হলো কি কোটেশন লেটার। এখন এই কোটেশন লেটারের ক্ষেত্রে তার ইনসাইড অ্যাড্রেস কোনটা হবে, এটা চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার, এখন ইয়ার জি স্যার, এই যে নিচেরটা এটা চলে আসবে এখন, এই কোম্পানি চলে আসবে এখন এখানে। আর এই এই যে এই কোম্পানি চলে যাবে এই উপরে হেডিং এর এখানে চলে যাবে এই কোম্পানি। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, অনেকে গোলায় ফেলে আর কি। আমার কথা কি শুনতে পাচ্ছ না নাকি? স্যার শুনতে আরেকবার পাচ্ছি যদি স্যার। বলতেন। শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। না, এই যে অনেকে লিখতেছে ভয়েস তো আসতেছে না। স্যার দু একজনের মনে হয় ওদের প্রবলেম, ওদের এন্ডে প্রবলেম, আমাদের শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। স্যার আমার কোশ্চেনটা হলো স্যার, তাদের কোটেশন লেটার দেখে যখন মনে হয় যে আমি এখান থেকে জিনিস কিনবো না হ্যাঁ, বা আমার ভালো লাগে না, ওই সময় স্যার আমি কি তাদেরকে লেটার পাঠাবো নাকি স্যার? না এইখানে কি একটা বলবো খুব আর কি? সুন্দর একটা প্রশ্ন করছো। যে তুমি তার কোটেশন লেটার দেখলা, দেখে তোমার মনে হইলো যে তুমি তারটা কিনবা না, তাহলে তোমার তাকে কোনো রেসপন্স করার দরকার নাই। বোঝা গেল? আর যদি এরকম হয় যে না তুমি একটু বেশি পোলাইট, হ্যাঁ, কারণ বিজনেস এর ক্ষেত্রে তো আসলে পোলাইটনেস এর কিছু নাই। বিজনেস মানে কি প্রফিট, তোমার যেখানে প্রফিট বেশি হবে তুমি সেখান থেকে কিনবা। মনে করো তোমার প্রফিট হইলো না, তুমি কিনতে চাচ্ছ না, সেই ক্ষেত্রে তুমি নাই কিনতে পারো। সেই ক্ষেত্রে তুমি বলতে পারো ওকে, উই আর ডিলিং উইথ ইউর কোটেশন লিস্ট এন্ড আই উইল কি বলবো নক ইউ ইমিডিয়েটলি when we are finalized to place an order. তুমি বললা যে ঠিক আছে আমি এটা নিয়ে আমাদের মধ্যে ডিসকাশন করতেছি এবং এটা নিয়ে কাজ করতেছি, আমরা যখন ফাইনালাইজ করব তখন তোমাকে আমরা নক করবো, সেও বুঝে যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে তোমার, তুমি যদি একটু পোলাইট হইতে চাও সেই ক্ষেত্রে তুমি একটা মেসেজ দিয়ে দিলা। এটা নট এটা তো কোনো নেসেসারি। লেটার হবে না স্যার, হ্যাঁ, একটা মেসেজ হবে। এটা তো কোনো লেটার হবে না, শুধু একটা মেসেজ হবে। হয় এটা মানে রেসপন্স, এইটাও লেটার, এটাও লেটার। লেটার কিন্তু দুই ধরনের, প্রত্যেকটা লেটার যেমন ইনকোয়ারি লেটার এর রেসপন্স আছে, এটাকে বলা হয় ইনকোয়ারি রেসপন্স। কোটেশন এটার রেসপন্স আছে, কোটেশন রেসপন্স। তারপর হচ্ছে অর্ডারের রেসপন্স আছে, অর্ডার রেসপন্স। মানে প্রত্যেকটা লেটারের এগেইনস্টে রেসপন্স লেটার আছে, ওটাকে বলা হয় রেসপন্স লেটার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমার মনে হয় এখন আমি হচ্ছে দুইটা এক্সাম্পল দিব। এই এক্সাম্পল গুলো বা একটু প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে দেখো যে আরো রিকভারি লেটারের একটা এক্সাম্পল দেওয়া আছে। তা আমি হচ্ছে এখানে একটা টেক্সট লিখতেছি। এটা একটু সবাই লিখে নাও, খাতা কলম যাদের আছে সাথে।
তোমরা কি লিখতেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা একটু লিখতে থাকো। দেখা যাচ্ছে সবার এখানে? জি স্যার। স্যার বিষয়টা একটু ব্যাখ্যা করেন স্যার, বুঝতেছি না স্যার। কি ব্যাখ্যা করব? স্যার এখানে নেটওয়ার্কের প্রবলেম কারণে একটু। তুমি লেখা কি দেখতেছো? স্যার দেখা যাচ্ছে কথাটা ক্লিয়ার আসতেছে না। না, কথা তো বলতেছি না আমি। আমি তো শুধু লিখতেছি, কথা বলতেছি না তো। হ্যালো। জি স্যার। হ্যাঁ, কি অবস্থা? লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে যে প্রশ্নটা দেয়া আছে এটা হচ্ছে একটা ইনকোয়ারি লেটার। তাহলে এটা সবাই লিখবা, যে যার মতো করে লিখে তারপর হচ্ছে যে ধরনের সমস্যা ফিল করো সেই সমস্যাটা আবার আমাকে জানাবা, যে স্যার এই ধরনের সমস্যা ফিল করতেছি। যদি এটা ঠিক মতো লিখতে পারো তাহলে বুঝতে পারবো যে হয়ে গেছে। আর স্যার যদি আপনি যেটা দিয়েছেন আমাদের স্টেপ গুলা দিয়েছেন, সেই স্টেপ অনুযায়ী আমরা চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ, কতটুকু কি করা যায়। এইটাও দেখবা। প্লাস হচ্ছে আমি যে কথাগুলো বলছি যে হুবহু এটার মতো একবারে তোতা পাখির মতো বানাইতে হবে এরকম না। তোমার যাতে মিনিমাম সেন্সবোধ, তোমার এই লেটারের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা ডিপেন্ড করবে তোমার উপর। হ্যাঁ, তুমি লিখবা মানে হচ্ছে তোমার মতোই হবে, ইউনিক হবে। তুমি কারো কাছ থেকে কপি করবা না। আমি এই জিনিসটা কিন্তু খুব অপছন্দ করি, যে কারো কাছ থেকে কপি করে। ছাত্ররা মনে করে কি যে আমি কপি করলাম, এই ওই পাশ থেকে একটা লাইন টেনে আনছি, ওই আরেক সাইড থেকে আরেক জনের কাছে আর দুইটা লাইন, স্যার বুঝতে পারবে না। কিন্তু স্যার যখন এটা পড়ে তখন স্যার কিন্তু ঠিকই বুঝতে পারে। কারণ তোমরা যেই বারান্দা দিয়ে মানে হাঁটতেছো সেই বারান্দা দিয়ে কিন্তু আমরা আগে পার করে আসছি, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো সবসময় খেয়াল রাখবা জিনিসটা, যে ফাঁকিবাজির যে চিন্তাগুলা, এই চিন্তাগুলো কখনোই করবা না। ফাঁকিবাজি করে হয়তো একটা দুইটা সাইড থেকে তুমি পার পেয়ে যাইতে পারো, কিন্তু এমন একটা জায়গায় গিয়ে ঠেকবা যে ওই জায়গা থেকে আর পার পাওয়ার সিস্টেম থাকবে না। তো এই জন্য বলতেছি যে কেউ কারোটা কপি করার চেষ্টা করবো না।
নিজে নিজেরটা ট্রাই করবা, মানে অন্য কারোটা দেখার দরকার নাই তোমার। কে ভুল করছে না কে শুদ্ধ লিখছে সেটাও তোমার দেখার দরকার নেই, তুমি শুধু তোমারটা দেখবা। যাক, তাহলে এটা সবার উঠানো হয়েছে না? জি স্যার। আমি ক্যান্সেল দিয়ে দিলে এটা আবার চলে যাবে। এটা লিখে কি আপনাকে জমা দিব স্যার? না, জমা দিতে হবে না, তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট সেট, মানে হচ্ছে আমাদের একটা সেট শেষ হলো আর কি আজকে। তাহলে এটা সবাই একটু খেয়াল রাখতে হবে। আর হচ্ছে নেক্সট আমরা পড়বো হচ্ছে রিপোর্ট। এখন এই সপ্তাহে সিয়ার আমাকে আরেকটা সুযোগ দাও, আরেকটা ক্লাস নেয়ার। স্যার আমি আপনাকে জানাবো স্যার। আচ্ছা, আরেকটা সুযোগ দিলে এই সপ্তাহে একটা ক্লাস নিব। আর যেগুলো স্যার থেকে আমাদের পড়াইলেন এই স্যারগুলো কি শেয়ার কে দিচ্ছেন সবকিছু মানে? এই যে আজকে দিব, আগে কি দিছি কি মনে নাই? আচ্ছা ঠিক আছে। না স্যার, দেওয়া হয়নি স্যার। দেওয়া নেই না, আজকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওই যে হাইটেক ইন্ডাস্ট্রি তো গাজীপুর, কে বলছো এটা? এমডি মারুফ মিয়া। জি স্যার, হাইটেক তো কালিয়াকৈর স্যার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কালিয়া করে, কিন্তু পার্ক আর না ওটা না, আচ্ছা ইন্ডাস্ট্রি ধরে নিলাম যে ইন্ডাস্ট্রি কালিয়াকৈর, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, বাংলাদেশের যত ইন্ডাস্ট্রি যত কলকারখানা সেটা যে খুলনাতেও হয়, তার হেড অফিস হচ্ছে ঢাকায়, এটা কি জানো? জি স্যার, এখন সবগুলা ঢাকায়। আগে এখন সবগুলা কি, আবার কবে কবে অন্য জায়গায় ছিল? কয়েকটা কোম্পানি যাতে চট্টগ্রাম ছিল আর কি, ওগুলা এখন সব ঢাকায় চলে আসছে আর কি। যেমন তোমার কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ, এটা হচ্ছে এই চিটাগাং এ মহেশখালী মাতারবাড়িতে, সেটার অফিস হেড অফিস হচ্ছে ঢাকায়। স্যার পরমাণুর হেড অফিসও দেখলাম ঢাকাতে। সবই ঢাকায়, সব ঢাকায়, ঢাকা ছাড়া কিছু নাই তো। স্যার সব ঢাকায় করে তো স্যার গ্যাঞ্জাম লাগাই দিছি স্যার। এখন ফালতু একটা সিস্টেম স্যার। এটা তো আমি তুমি বুঝলে লাভ নাই। স্যার আমার মনে হয় এগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া দরকার স্যার, প্রত্যেকটা এলাকাকে স্যার, নিজ প্রায়োরিটি দিয়ে। মৎস্য ভবন ঢাকায় স্যার, ফার্ম গেটে দেখলাম মৎস্য ভবন ঢাকাতে কি করবো স্যার? মৎস্য ভবন, খামার বাড়ি, কি নাই ঢাকায়? একটা জিনিস দেখাও যেটা ঢাকায় নাই। সব ঢাকাতেই। স্যার, যাক, আমরা নিরিবিলি জায়গা নিরিবিলি জায়গাও আছে, কি বলো নাই? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে নেক্সট দিন আমরা আরেকটা সেশন নিব, সেটাতে হচ্ছে রিপোর্ট পড়াবো আমরা, রিপোর্ট। আচ্ছা স্যার।